ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এমসিকিউ স্টার্ট করব। পরিসীমা এবং কালির পেরিমিটার অ্যান্ড এরিয়ার আমরা এমসিকিউ করব। তো পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ ডিফারেন্ট তার বিভিন্ন সূত্র বিভিন্ন চিত্রে আমরা গত ক্লাসে করে নিয়েছি। যারা দেখেন নাই আমার ভিডিও প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন জিওমেট্রি সেকশনে। তো আমি গতদিন অনেকটা সূত্র আমরা জেনেছি, তার সঙ্গে আমি দু একটা আরও অ্যাড করছি, কাজে লাগতে পারে সাপোজ যদি এসে যায় এরকম। বর্গের কালি আমরা জানি স্কোয়ার, কিন্তু সাপোজ তার বাহু না দিয়ে কর্ণ দেওয়া থাকলো, এটা হলো কর্ণ, ঠিক আছে? তো কর্ণ মানে ডায়াগোনাল। তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আসলে ত্রিভুজ হলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সূত্র বা পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা পাবো কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু এ। একটি বাহুর দৈর্ঘ্য, √2 মানে 2 এর বর্গমূল ইন্টু এ। আর বর্গের কালি কর্ণ দিয়ে হাফ ইন্টু ব্র্যাকেটে কর্ণ স্কোয়ার, হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার। এই দুটো সূত্র আমরা খেয়াল রাখবো। আর সমবাহু ত্রিভুজ মানে প্রতিটি বাহু যদি সমান হয়, এভরি সাইড আর ইকুয়াল, আমরা ধরলাম এ এ এ, তখন খালি কি রূপ বের করতে হয়? একটা সূত্র আছে হিরোর সূত্র দিয়ে, আর হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা একটা সূত্র। তো এখানে আমরা উচ্চতা জানি না, ঠিক আছে? তো তার সূত্র হলো কালির সূত্র, যদি সমবাহু ত্রিভুজ হয় √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার, এই সূত্র জানবো। আর তার উচ্চতা যে এটি এইচ, সাপোজ বিপরীত বিন্দু থেকে এ বিন্দু থেকে বিপরীত বাহু বিসির উপর লম্ব আঁকলে সেটা উচ্চতা। তো উচ্চতায় হাইট হবে √3/2 ইন্টু এ, এ মানে বাহু, আর কালি √3/4 ইন্টু এ স্কোয়ার। আর বর্গের ক্ষেত্রে ডায়াগোনাল ইজ ইকুয়াল টু √2 ইন্টু এ, এ প্রতিটা সাইড। আর বর্গের কালি ইন টার্মস অফ ডায়াগোনাল, কর্ণ দিয়ে যদি প্রকাশ করা হয়, সাপোজ একটা বর্গের শুধু কর্ণ দেওয়া, তো কালি কী রূপ বের করবো? আমরা বাহু জানি না, বাহু থাকলে তো স্কোয়ার, আর কর্ণ থাকলে হাফ ইন্টু হাফ দিয়ে কর্ণের ভ্যালু লিখে স্কোয়ার করে আমরা সিম্পলিফাই করে নেব। কর্ণটা উপরে একের সঙ্গে গুণ হবে, আর তার আগে কর্ণ স্কোয়ার করে নেব বর্গ, আর নিচে 2। তো এগুলো আজকের দুইটা এডিশনাল ফর্মুলা ফর স্কোয়ার অ্যান্ড ইকুইলেটারাল ট্রায়াঙ্গল। তো নেক্সট আমরা এমসিকিউ ইন পেরিমিটার অ্যান্ড এরিয়া, পরিসীমা এবং কালির বিভিন্ন গুরুত্বপূর্ণ মডেল এমসিকিউ প্রবাবল যেগুলো আসতে পারে সেগুলো আমরা কয়েকটি সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখি। একজন লোক, এ পার্সন, 30 মিটার দৈর্ঘ্য এবং 28 মিটার প্রস্থ বিশিষ্ট, 30 মিটার দৈর্ঘ্য এবং 28 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকৃতির মাঠ, এ ফিল্ড অফ রেক্ট্যাঙ্গুলার সাইড, তার লেন্থ 30 মিটার, দৈর্ঘ্যটা 30 মিটার এবং প্রস্থ 28 মিটার ব্রেথ। তো সেই মাঠে তিনি 10 বার প্রদক্ষিণ করেন, টোটাল 10 বার রিভলভস মানে 10 পাক খান, টোটাল 10টা ঘুরা দেন। তার অতিক্রম করা মোট দূরত্ব, টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই হিম ইজ অত অত অত। সাপোজ আমরা আগেও বলেছি যে কোনো জ্যামিতিক চিত্র আঁকার সময় আমরা ডায়াগ্রামে প্রকাশ করার চেষ্টা করব, ঠিক আছে? সাপোজ এখানে একটি ডায়াগ্রাম এঁকে নিলাম আমরা। সাপোজ এটি আয়তাকৃতির মাঠ, তো দৈর্ঘ্য 30 মিটার, এদিকে 30 মিটার, তো এটাও 30 হবে। আর প্রস্থ ব্রেথ 28 মিটার, 28 মিটার, তো এটা সেম সেম হবে। তো ফার্স্ট অফ অল আমরা পরিসীমা নির্ণয় করে নেব। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গল, আয়তের পরিসীমা সূত্র ছিল 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ, ঠিক আছে? তো আমরা যদি তার পরিসীমা বের করি, আমরা শর্টে করব, কারণ এমসিকিউ যত তাড়াতাড়ি করবেন টাইম সেভ হবে। 2 ইন্টু আমি দিলাম এ প্লাস বি নাম, সাপোজ এ মানে দৈর্ঘ্য ধরি আমরা, আর বি প্রস্থ। তো 2 ইন্টু দৈর্ঘ্য হলো 30 প্লাস প্রস্থ হলো 28। যোগ বিয়োগ পূরণ ভাগার সময় আমরা সবসময় খেয়াল রাখবো যে ইউনিটগুলো সেম হতে হবে, একটি মিটার একটি সেন্টিমিটার এরকম হলে হতে হবে না, আমরা সেম করতে হবে। তো এখন আমরা দেখি কি হলো। 2 ইন্টু 30 যোগ 28 58, তো 2 দিয়ে 58কে গুণ করলে 2 এটা 16, 2 5 10 11। তো পরিসীমা মিটার ছিল 116 মিটার, ঠিক আছে? তার মানে কি লোকটি এখানে স্টার্ট করলে পুরা ঘুরে আবার এখানে মানে
অন দ্য লাইন, লাইন দিয়ে ঘুরলে সে একবারে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 116 মিটার। আর 10 বার যদি ঘুরে তো 116 ইন্টু 10 হবে, তো 10 দিয়ে গুণ করলে 1160 মিটার। ঠিক আছে, আমাদের আনসারটা কিলোমিটারে দেওয়া। আমরা জানি মিটারকে কিলোমিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়, কারণ ছোটো এককে বড় এককে মিটার আমরা যে চার্ট আছে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলো 3 স্টেজ মানে 3টা জিরো থাকবে। তো এটাকে আমরা লিখতে পারি 1160 বাই 1000 কিলোমিটার, মিটার থেকে কিলোমিটার। আমরা ফ্র্যাকশনে পেয়েছি 1 দিয়ে শূন্যওয়ালা সংখ্যা থাকলে উপর থেকে দশমিকে লিখতে যতটি শূন্য থাকবে রাইট সাইড থেকে ততটি লেফটে আমরা দিয়ে দেব। তো প্রথমে উপরটা লিখে নেই 1160, 3টা শূন্য, ঠিক আছে, 1 2 3 করে পরে দিয়ে দেব। তো 1.160 মানে কোনটি আছে? 1.16 জিরো এখানে আছে, না দিলেও হবে। তো আমাদের কারেক্ট অ্যান্সার 1.16 কিলোমিটার। ঠিক আছে, আমরা নেক্সট করি। তো নাম্বার 2 দেখবো আমরা। একটা কোয়েশ্চেন আছে, 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ডায়ামিটার 20 সেন্টিমিটার একটি সাইকেলের চাকা, তার ডায়ামিটার 28 সেন্টিমিটার, 2.2 কিলোমিটার পথ অতিক্রম করতে টোটাল ডিস্টেন্স সে যাবে 2.2 কিলোমিটার, মোট কতবার প্রদক্ষিণ করবে? মোট প্রদক্ষিণ মানে সম্পূর্ণ কতবার ঘুরবে। সাপোজ এটি যদি সাইকেলের চাকা হয়, তো এই জায়গা থেকে যদি এদিকে যাওয়া শুরু করে তো চাকাটা এদিকে ঘুরবে, তার মানে এই পয়েন্টটা আবার যদি এখানে আসে, সাপোজ এখানে গিয়ে আবার এই পয়েন্ট পেল, তো এই যে ডিস্টেন্স মানে তার পরিধি সি, এক পরিধি বের করার পর সম্পূর্ণ পরিধি মানে একবার ঘুরলে ততটুকু যাবে। তো আমরা বের করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখি কি কি দেওয়া আছে। ব্যাস দেওয়া আছে, ডায়ামিটার ইকুয়াল টু কেন্দ্র দিয়ে যায় 28 সেন্টিমিটার, আর ডিস্টেন্স দূরত্ব দেওয়া আছে 2.2 কিলোমিটার। তো এরূপ কোয়েশন থাকলে আমাদের ফর্মুলা হলো যে মোট প্রদক্ষিণ কতবার প্রদক্ষিণ করবে, বা নাম্বার অফ রিভলিউশন, মোট প্রদক্ষিণের সংখ্যা যদি আমরা লিখি, ফর্মুলা হলো মোট প্রদক্ষিণের সংখ্যা, আমরা উপরে দেব মোট দূরত্ব, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই পরিধি বা সার্কামফারেন্স, পরিধি বা সার্কামফারেন্স অফ পরিধি মানে কি একবার ঘুরলে ততটুকু যাবে টোটাল, এই যে আউটসাইডের যে কার্ভ, তো সেটা হলো পরিধি। তো আমরা পরিধি মোট দূরত্ব বের করতে হবে, তো ডিভাইড করলে প্রদক্ষিণের সংখ্যা বা নাম্বার অফ রিভলিউশন বের করতে পারবো। তো আমাদের ডি দেওয়া আছে 28 সেন্টিমিটার ব্যাস, তো পরিধির সূত্রে আমরা ব্যাসার্ধ বা রেডিয়াস লাগবে, রেডিয়াস ইকুয়াল টু ব্যাসের অর্ধেক, তো 28/2 ইকুয়াল টু 14 সেন্টিমিটার হলো। ঠিক আছে, তো এখন আমরা টোটাল ডিস্টেন্স কতটুকু আছে 2.2 কিলোমিটার, তো সেটা আমরা দেখব। 2.2 কিলোমিটারকে আমরা মিটারে যদি নেই তো 1000 দ্বারা গুণ করব, 1000 দ্বারা মিটার হলে 0.3 করে যাবে এখান থেকে, তো 2200 মিটার হবে। ঠিক আছে, এখন পরিধি বা সি, আমরা এটাকে সি বলবো, টোটাল ডিস্টেন্সকে ডি বলি। তো সি ইকুয়াল টু 2 পাই আর, ফর্মুলা পাই কি 22/7, আর আর রেডিয়াস আমরা পেলাম 14। ঠিক আছে, তো আমরা সিম্পলিফাই করলে 7 থেকে 7, 7 দুগুণে 14, উপরে রইল 2 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 2, তো 2 দুগুণে 4, 4/88, 88, এটা কি সেন্টিমিটার দেওয়া, তার মানে সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা সব ইউনিট সেম করব। আমরা ডিস্টেন্স মিটারে নিয়েছি, তো এটাকে মিটারে নিতে আমরা কি করব, 88কে সেন্টি ডেসি মিটার, আর 2 স্টেপ মানে 1 দিয়ে 2 শূন্য দিয়ে ভাগ করব, ছোট এককে বড় এককে নিয়ে আমরা সেন্টিমিটারকে মিটার নিতে 2 স্টেপ, সেন্টি ডেসি 1 শূন্য, ডেসি টু মিটার আর 1 শূন্য। ঠিক আছে, তো এরকম আমরা রেখে দিই ফ্র্যাকশনে, আমরা দশমিক ডেসিমেলে নেব না। এখন এই ফর্মুলায় আমরা বসিয়ে নেব। ঠিক আছে, তো নাম্বার অফ রিভলিউশন ইকুয়াল টু আমরা বলতে পারি মোট দূরত্ব টোটাল ডিস্টেন্স
2200, ঠিক আছে, মিটার। আর পরিধি 88/100 মিটার। তো নিচে আর একটি ফ্র্যাকশন, তো ফ্র্যাকশন আমরা জানি উপরেরটার সঙ্গে ভাগ হয়েছে ফ্র্যাকশন, তো ভাগকে আমরা জানি পূরণ করতে হলে ফ্র্যাকশন উল্টে যায়। কোনো সংখ্যার সাপোজ এরকম যদি থাকে 2/3/4, তো আমরা তাকে লিখতে পারি 2 ইন্টু এটা উল্টিয়ে 4/3। তো সেম স্টাইলে এখন কি হবে, উপরে মিটার মিটার ক্যান্সেল, এগুলো আমরা লিখবো না। 2200 ইন্টু ফ্র্যাকশনটা উল্টে দিই 100/88, ঠিক আছে। তো এখন আমরা সিম্পলিফাই করে নিই। এখন দেখো ডাইরেক্ট যত কম সময় পারবেন করার চেষ্টা করবেন। 22 আর 88 মধ্যে রিলেশন আসে, 22কে 4 দ্বারা গুণ করলে 88। তো আমরা কী করবো, এখানে 22 দিয়ে ভাগ করি, 22 দিয়ে ভাগ করলে 88কে 4 বার যাবে, আর 22 দিয়ে এটাকে ভাগ করলে 22 যাবে, 22 100 মানে 100। তো উপরে কী রইল 100 100, আর নিচে 4 4 দ্বারা একটিকে ভাগ করে দিয়ে 4 একে 4, 4 25 125। তো উপরে রইল 100 ইন্টু 25, 100 ইন্টু 25 ইকুয়াল টু 2500। তো এটা কি মোট প্রদক্ষিণের সংখ্যা। সাইকেলের চাকাটা টোটাল 2500 বার ঘুরবে টু কভার দ্য ডিস্টেন্স 2.2 কিলোমিটার, যেতে তার 2500 বার সম্পূর্ণ ঘোরা, টোটাল রিভলিউশন তার 2500 হবে। সো আমাদের কারেক্ট আনসার হবে এ বি সি 2500, ঠিক আছে। তো এগুলা খুবই মজার কোয়েশ্চনটা বুঝতে পারলে এরকম কোয়েশ্চন আসে কম্পিটিটিভ এক্সামে। আমরা আরও কিছু করি অঙ্ক। তো নেক্সট আমরা নাম্বার 3 দেখব। দেওয়া আছে একটি আয়তাকৃতি মাঠের কালি রেক্টেঙ্গুলার ফিল্ডের এরিয়া 150 বর্গমিটার 150 মিটার স্কোয়ার অ্যান্ড পরিসীমা পেরিমিটার 50 মিটার। তো তার দৈর্ঘ্য এবং প্রস্থ কী হবে, লেংথ অ্যান্ড ব্রেথ। তো আমরা এই কোয়েশ্চনটাকে ডায়াগ্রামে প্রকাশ করার চেষ্টা করব, দেখি কী রূপ আসে। সাপোজ এটি রেক্টেঙ্গুল, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, দৈর্ঘ্য প্রস্থ আমাদের বের করতে হবে। তো সাপোজ আমরা দৈর্ঘ্য এ, লম্বা বাহুর দৈর্ঘ্য এ, ছোটোটা প্রস্থ বি ধরি। তো কালি দেওয়া আছে 150 বর্গমিটার এরিয়া, আর পরিসীমা 50 মিটার। এখান থেকে দুটো আমরা জিনিস পাবো, লেখে নেই আমরা। কালি যদি 150 হয়, আমরা এরিয়ার সূত্র পেয়েছি, রেক্টেঙ্গুলের বা আয়তের কালির সূত্র দৈর্ঘ্য পূরণ প্রস্থ ইকুয়াল টু কালি, আর কালি 150। আমরা এখন ইউনিট লেখছি না, সংক্ষেপে। আর পরিসীমা দেওয়া আছে পেরিমিটার 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 50। ও এখানে আমরা যদি দেখি 2 আছে, 2কে ডান দিকে নিলে ভাগ হবে, তো এখানে থাকবে a প্লাস বি ইকুয়াল টু 50/2 মানে 25। তো এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখবেন, একদম শর্টকাট আমরা করে নেব। দুইটা ইকুয়েশন পেলাম, এর সঙ্গে বি গুণ করলে 150, মাল্টিপ্লাই করলে 150, আর এ বি যোগ করলে 25। এখন এই দুটা লং প্রসেস বা লম্বা পদ্ধতি করলে এটা কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণে যাবে। আমরা এদিকে যাব না, একদম শর্ট করব। এই অপশনগুলোর মধ্যে আমরা দেখব কোন শর্ত দুইটি মানে। গুণফল সবটির 150, দেখো 25 150 150 150, ডি তো দেওয়া নাই, কিন্তু যোগফল 25 কোনটার হয়? 25 আর 6 31, 15 আর 10 25, 30 আর 5 35, হয় নাই। তো একমাত্র কোনটির হয়েছে? 15 in 10, 15 আর 10 যোগ করলে 25। তো লম্বা বাহু দৈর্ঘ্য ছোটো বাহু প্রস্থ, এটা একদম শর্ট মেথড, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এটা ইকুয়েশনটা বের করার চেষ্টা করবো, আর লং প্রসেসে আমরা করবো না, আর করলেও হবে আনসার পাবো আমরা। তো এখান থেকে আমরা ক্লু পেয়ে গেলাম কোনটি হবে 15 মিটার আর 10 মিটার, কারণ দৈর্ঘ্য প্রস্থ একই দৈর্ঘ্য প্রস্থের আর কোনোটি পাওয়া যাবে না যা 15 এবং 10 হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা একদম শর্টে লিখে নেব, দৈর্ঘ্য হলো 15 আর প্রস্থ 10। আমাদের কারেক্ট আনসার অপশন বি। তো এরূপ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে শর্টকাট আমরা করার চেষ্টা করব। নাম্বার 4 কোয়েশ্চন এখন আমরা দেখি, যদি একটি আয়তক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ইফ এভরি সাইড অফ এ রেক্টেঙ্গল, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% করে বর্ধিত করা হয়,
আগের তুলনায় প্রতিটি সাইড 50% ইনক্রিজ করা হলো, বাড়ানো হলো। তবে আয়তটির কালি কত শতাংশ বাড়বে? কালি মানে এরিয়া, বাই হোয়াট পার্সেন্ট এরিয়া উইল ইনক্রিজ। আগের কালিতে এখন কালি কত শতাংশ বাড়বে? তো সাপোজ একটি আয়ত, তো তার দৈর্ঘ্য প্রস্থ কিছু দেওয়া নেই, শুধু দেওয়া আছে যে প্রথম ছিল এ বি, সাপোজ দৈর্ঘ্য এ প্রস্থ বি, না দেওয়া থাকলে এ বি আমরা সাপোজ নিয়ে নেব। তো এখানে দেখব যে 50% বাড়ানো হয়েছে, তারপরে সবটিতে 50%। তো 50% বাড়ানো মানে কি? দৈর্ঘ্য আর আবার তার 50%, ঠিক আছে? পুরোনো দৈর্ঘ্যের সঙ্গে আরও 50%, মানে কার 50%? ওই বাহুটি। ঠিক এরকম বি যদি প্রস্থ হয় তো 50% যদি বাড়ানো হয় তো বি প্লাস পরবর্তী দৈর্ঘ্য হবে বি প্লাস বি এর 50%। এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো প্রথম ক্ষেত্রে কালি কত হবে? ফার্স্ট কেস, প্রথম ক্ষেত্রে কালি হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আয়তের কালি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। 50% যদি বাড়ে প্রতিটি বাহু, আমরা সংক্ষেপে লিখছি 50% বাড়লে, এখন আগের দৈর্ঘ্য ছিল এ, আগের প্রস্থ ছিল বি, তো নিউ সাপোজ আমরা লিখলাম নিউ দৈর্ঘ্য। নিউ দৈর্ঘ্য কি থাকবে? এ যোগ এ এর 50%, মানে এ এর 50% মানে এ ইন্টু 50%কে ভগ্নাংশে প্রকাশ করলে আমরা আগে পেয়েছি 50/100, পার্সেন্টেজকে ফ্র্যাকশনে প্রকাশ করলে 100 দ্বারা ভাগ করি, আর এর মানে পূরণ। তো কি হলো? এ প্লাস এ ইন্টু 50/100, ঠিক আছে? তো এখানে সিম্পলিফাই করে নিই, একটা শূন্য কেটে দিই, তো থাকলো কি? এ প্লাস এ ইন্টু 5/100, ঠিক আছে? বা এ ইন্টু 5কে আমরা 5 বলতে পারি, বাই 10, 0 একটা কাটা গিয়েছে, ঠিক আছে? এটা খুব ভালোটাকে বোঝার চেষ্টা করবো। তো লসাগুর মতো আমরা যদি এখন একটু শর্ট করে নিই, এখানে নিচে 1 আছে কিছু না থাকলে, লসাগু 10 হবে, তো 1 দিয়ে 10কে 10 বার, 10 ইন্টু 10 প্লাস 5 তো কি হলো উপরে আমার 15a/10, ঠিক আছে? এটা একদম শর্টও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা নতুন দৈর্ঘ্য পেলাম 15a/10। ঠিক সেভাবে নতুন প্রস্থ পাবো। নতুন প্রস্থ কোনটি ছিল? বি প্লাস বি এর 50%, এটি যেরূপ এ প্লাস এ এর 50%, সব দিক বাড়ানো হয়েছে, মানে কি বিও 50% ইনক্রিজ হয়েছে, এ যেরকম বেড়েছে তার আরও 50%। তো বি প্লাস বি এর 50% ঠিক সেরূপ 15b/10 হবে, ঠিক আছে? 15b/10 আমরা এটা আর করলাম। তো এই দুটি হলো নতুন দৈর্ঘ্য প্রস্থ। 15a/10 নিউ দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য, সাপোজ এটা হবে 15a/10 আর নিউ প্রস্থ 15b/10। তো নতুন কালি আমরা দেখে নিই, তখন পুরাতন কালির সঙ্গে ডিফারেন্স বের করে আমরা শতাংশ বের করব। তো আমরা যদি লিখি নতুন কালি কি হবে? নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ গুণ করলে আমরা নতুন কালি পেয়ে যাব। তো হবে 15a/10 দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো কি হলো আমরা দেখি, 15 225, এ ইন্টু বি, বি একসঙ্গে লিখে নিই, আর 10 10 100, ঠিক আছে? এটি হলো আমার নিউ এরিয়া, নতুন এরিয়া 225ab/100, আর পুরানা কালি ছিল এটি। তো আমাদের অঙ্ক এখন এখানে পৌঁছেছে, কালি এবং কালি, আগের কালি এটি আর নতুন কালি এটি। তো এখন আমরা একটু দেখে নিই তো কি হবে। তো আমরা যদি এটা, তো কতটুকু বাড়লো বৃদ্ধি আমরা লিখব, কালি কতটুকু বাড়লো, এটা থেকে পুরানোটা বিয়োগ দেব, 225ab/100 মাইনাস ab। তো এটা আমরা সিম্পলিফাই করে নিই, নিচে 100, 225ab বাই, এটার নিচে কিছু নেই, 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100 বার, ইন্টু ab, 100ab। তো উপরে 225 থেকে 100ab গেলে আমাদের থাকবে 125ab/100। তো এটা হলো বৃদ্ধি, ঠিক আছে, ইনক্রিজ। এখন আমাদের বের করতে হবে
কত শতাংশ বাড়বে, পার্সেন্টেজ ইনক্রিজ আমরা যদি লিখি বা পার্সেন্টেজ বৃদ্ধি, পার্সেন্টেজ বৃদ্ধি কীরকম বের করি আমরা, মূল জিনিসটি নিচে রাখি। আমরা আগে পেয়েছিলাম লাভ ক্ষতি প্রফিট লসের ক্ষেত্রে বা পার্সেন্টেজের যখন আমরা করেছি, যেগুলো আপনারা যারা দেখেন এই ভিডিওতে পেয়ে যাবেন আগের ভিডিও প্লে লিস্টে। তো আমরা পুরাতন কালি এখানে লিখব এ বি, ঠিক আছে, এ বি। আর নতুন কালি কোনটি, 225 AB বাই 100। তো 225 AB বাই 100। আর যখনই আমরা পার্সেন্টেজ বৃদ্ধি বের করব জানি, তখন আমাদের কি হবে, 100% আমরা ইনটু করে নেব। তো এখন দেখো এখানে দুটি ফ্র্যাকশন আসলে, উপরে এটি আর নিচে এটি। তো এটি এবি নিচে কিছু নেই, মানে মনে মনে 1 ধরি। তো এটার সঙ্গে বাগে আছে, আমরা এটার সঙ্গে উপরে নেই যদি উল্টে যাবে, 1/AB হবে। তো আমরা লিখি কীরকম আসে, প্রথমে এটা লিখি নেই উপরেরটা, 225 AB বাই 100, এটা উল্টে গেল 1/AB ইন্টু 100%। তো এখন আমরা খুব শর্টকাটে পেয়ে যাব। এখানে আমরা একটা ভুল করেছি, 225 AB নয়, এখানে 125 দিব, কারণ নতুন কালি নাই, বৃদ্ধিটা দিতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজ ইনক্রিজ আমরা বের করছি, তো পার্সেন্টেজ ইনক্রিজ খুব খেয়াল রাখবেন, এখানে ডিফারেন্সটা দিতে হবে। তো 125, 225 হবে না, 125। মূল কালি কত আর বাড়লো কত, তো বাড়া আমরা বিয়োগ করে পেয়েছি না, 125/AB। তো এখন আমরা 100 কেটে নেব, AB কাটা যাবে। তো রইলে 125 ইন্টু 100, 1 দিয়ে গুণ করলে 125, তো 125%। তো আমরা পেলাম পার্সেন্টেজ বৃদ্ধি বা পুরাতন ডায়াগ্রাম থেকে নতুন ডায়াগ্রাম কতটুকু বেশি বাড়লো, 125%। তো আমাদের কারেক্ট আনসার ABCD অপশন এ, ঠিক আছে। আমরা এরকম কোয়েশন আসতে পারে, দেখে নেবেন আপনারা। তাহলে আমরা কয়েকটি করার চেষ্টা করব। নেক্সট আমরা আরেকটি দেখব, একটি বর্গ একটি আয়তের কালি সমান, এরিয়া অফ এ স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গুলার ইকুয়াল। একটি বর্গ, ঠিক আছে, আমরা ডায়াগ্রামে সবসময় দেখার চেষ্টা করব। আর একটি আয়তের কালি সমান, ঠিক আছে, এরিয়া সি। যদি বর্গের বাহু 30 সেন্টিমিটার, স্কোয়ারের সাইড 30, তো সাইড আমরা স্কোয়ারে জানি সবগুলোই সমান হয়, তো 30, এটাও 30, এটাও 30, এটাও 30। এবং আয়তের প্রস্থ, রেক্টেঙ্গল, তার প্রস্থ বা ব্রেথ, ছোট বাহু হলো 15 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার। তবে আয়তটির পরিসীমা কত হবে, হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ রেক্টেঙ্গল। তো আমরা যদি ছবিতে দেখি, পরিসীমার সূত্র আমরা জানি রেক্টেঙ্গুলের 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ, প্রস্থ জানি, তার মানে আমাদের দৈর্ঘ্যটা বের করলেই হয়ে যাবে। তো এখন আমরা দেখি শর্ত কী ছিল, উভয়টির কালি সমান। তো এটির দৈর্ঘ্য আমরা জানি না, তো ধরে নিই তার দৈর্ঘ্য x, ঠিক আছে। তো বর্গের কালি সূত্র কি, বাহু স্কোয়ার। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন জাস্ট লিখে নেই, বর্গের কালি সমান আয়তের কালি, ঠিক আছে। বর্গের কালি 30 বাহু যদি হয়, তো বাহু স্কোয়ার সেটা হবে তার কালি, সমান আয়তের কালি। আয়তের কালি সূত্র দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আমরা দৈর্ঘ্য x ধরেছি, তো x আর প্রস্থ 15, x ইন্টু 15। এখান থেকে x এর ভ্যালু বের হয়ে যাবে, 30-এর বর্গ 900, 30 দিয়ে 30কে গুণ করলে 900 ইকুয়াল টু x ইন্টু 15। 15 এদিকে গেলে ভাগ হবে, 900/15 ইকুয়াল টু x। তো আমরা পাবো x ইকুয়াল টু 15 দ্বারা 900কে ভাগ করলে 6, 15 90, 60 ইকুয়াল টু 60 পাবো, 60। অতএব x এর ভ্যালু আমরা কি পেলাম, 60 সেন্টিমিটার। সো এখন আমাদের লেন্থ এন্ড ব্রেথ পেয়ে গেলাম। সো পরিসীমা পাওয়া খুব সোজা হবে, পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ, ঠিক আছে, 2 ইন্টু
দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য 60, প্রস্থ 15, 60 প্লাস 15, তো কি হলো 2 ইন্টু 60 আর 15 75, তো 2 5 10, 2 4 14 15 150, সবগুলো আমরা সেন্টিমিটারে ছিল। এগুলো খেয়াল রাখবো করার সময়, সবগুলো ইউনিট সেম থাকতে হবে, না থাকলে আমাদের সেম করব। তো 150 সেন্টিমিটার হলো আয়তটির পরিসীমা। তো আমাদের কারেক্ট আনসার কি হবে? অপশন বি। এরূপ কোয়েশ্চন একটি 2019-এর টেটেও এসেছিল। তো নাম্বার 6 কোয়েশ্চনটা হোমওয়ার্ক থাকবে। আমরা ঠিক আগের কোয়েশ্চন তার সেম আমরা একটা লিখেছি। একটি বর্গাকৃতি মাঠের কালি ও একটি আয়তাকৃতি মাঠের কালি সমান। এরিয়া অফ টু ফিল্ডস অফ সাইজ বা শেপ স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গুলার ইকুয়াল। বর্গাকৃতি মাঠ আয়তাকৃতি মাঠের কালি সমান। যদি বর্গাকৃতি মাঠের বাহু 50 মিটার, সাইড অফ স্কোয়ার সাইজড ফিল্ড যেটা বর্গাকৃতি মাঠের বাহু 50 হলে প্রতিটি বাহু 50 মিটার, এবং আয়তাকৃতি মাঠের দৈর্ঘ্য 100 মিটার, রেক্টেঙ্গুলটির লেন্থ 100 মিটার, আর স্কোয়ারের সাইড 50 মিটার বর্গের। দুইটা ডিফারেন্ট মাঠ। তবে আয়তাকৃতি মাঠের পরিসীমা কত হবে? পেরিমিটার অফ রেক্টেঙ্গুলার ফিল্ড। ঠিক আগের কোয়েশ্চনের মধ্যে এজ ইট ইজ আছে। অপশন 125 সিএম, সবগুলো মিটারে দিয়ে দিই আমরা। 125 মিটার, 150 মিটার টু 250 মিটার, ঠিক আছে। তো আনসার কোনটি হবে? এটা রইল হোমওয়ার্ক। আমরা নেক্সট কোয়েশ্চন সলভ করি। নাম্বার 7, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চন। এক্স বাহু বিশিষ্ট একটা বর্গের কালি এক্স ভূমি বিশিষ্ট একটা ত্রিভুজের কালির সমান। তাহলে ত্রিভুজটির উন্নতি কত হবে? উন্নতি মানে হাইট। বর্গের বাহু এক্স, প্রতিটি বাহু এক্স, আর এক্স ভূমি বিশিষ্ট বেজ অফ এ ট্রায়াঙ্গল ইজ এক্স। তাহলে ত্রিভুজটির উন্নতি বা হাইট কত হবে? তো সাপোজ আমরা ডায়াগ্রাম যদি আঁকি, এই হলো একটি স্কোয়ার, তার বাহু প্রতিটি সাইড এক্স থাকবে। তো এক্স এক্স, বর্গের 4টি বাহু সমান হয়, আর তার এরিয়া কার সমান? ইকুয়াল টু এরিয়া অফ এ ট্রায়াঙ্গল, একটা ত্রিভুজের কালির সমান যার ভূমি এক্স। সাপোজ একটা ত্রিভুজ আঁকলাম, সাপোজ এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে। তার ভূমি, এটা ভূমি, বিসিকে এক্স ধরা হলো, দেওয়া আছে এক্স। তো ত্রিভুজটির উন্নতি কত হবে? হাইট অফ, তো সাপোজ এখানে হাইট দেওয়া নেই, আমরা একটি হাইট যদি আঁকি, লম্ব হলে বিপরীত বিন্দু থেকে ভূমির উপর হাইট বা লম্ব আঁকা যায়। তো এখানে সাপোজ ডি বিন্দুতে ছেদ করলো, তো এটার নাম দিলাম হাইট, ঠিক আছে। এই উন্নতিটা কত হবে? বিপরীত বিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্ব কত হবে? তো ত্রিভুজের কালির সূত্র আমরা জানি, সিম্পল, যেটা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা যদি দেওয়া থাকে। তো এখানে আমার উচ্চতা দেওয়া নেই। আর বর্গের কালি বাহু স্কোয়ার, একটি একটি করে বাহু দেওয়া আছে। তো আমরা শর্ত মতো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন লিখতে পারি, এই ডায়াগ্রামের বর্গের কালি হবে এক্স স্কোয়ার, ঠিক আছে। এই কালিটা কার সমান? এক্স ভূমি বিশিষ্ট ত্রিভুজের কালির সমান। তো এই ত্রিভুজের যদি আমরা হাইট এইচ ধরি, আর বাহু তো এক্স দেওয়া আছে, ভূমি কি বলা আছে? এক্স, ঠিক আছে। তো আমরা এক্স লিখে নিলাম, এটির দৈর্ঘ্য শুধু দেওয়া আছে, আর হাইটকে আমরা এইচ ধরে নিই। তো আমাদের সূত্র হবে হাফ ইন্টু, সাপোজ ফর্মুলা লিখে নিই আমরা, ভূমি ইন্টু উচ্চতা। এই এক্স স্কোয়ার বর্গের কালি, বাহু স্কোয়ার, বাহু এক্স, তার কালি সমান ত্রিভুজটির কালির, আর ত্রিভুজের কালির ভূমি দেওয়া আছে এক্স ইন্টু উচ্চতা দেওয়া নেই, সাপোজ আমরা ধরলাম উচ্চতা এইচ। তো এখান থেকে এইচ এর ভ্যালু বের করতে হবে। তো কি হলো, এখন আমরা সিম্পলিফিকেশন করে নিই, এইচ রেখে বাদ বাকিগুলা লেফট সাইডে নিয়ে নিই। 2 ভাগে আছে, 2 পূরণ হবে, আর এক্স পূরণই আছে, ভাগে যাবে। তো কি হবে, আমরা এখানে 2 যদি আনি, 2 ইন্টু এক্স স্কোয়ার, 1-এর তো কোনো কিছু করা লাগবে না, সেম থাকবে বলে এক্সটা পূরণই আছে, এদিকে আসলে নিচে যাবে, ঠিক আছে।
ইকুয়াল টু এইচ। তো কি হলো, এক্স স্কোয়ার মানে কি, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার যে কোনো জিনিসের বর্গ মানে 2 বার গুণ, ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু এইচ। তো একটা এক্স কাটা গেল, তো কি রইল 2x ইকুয়াল টু এইচ, বা অথবা আমরা লিখতে পারি উচ্চতা ইকুয়াল টু 2x। আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। নেক্সট আমরা কোয়েশ্চন আরেকটি সলভ করি। নেক্সট কোয়েশ্চন, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 2 অ্যাডজাসেন্ট সাইড, পাশাপাশি দুটি বাহু দেওয়া আছে। সাপোজ সামান্তরিক আমরা আঁকলাম, পাশাপাশি বাহু 12 16, সাপোজ এটি 12 সেন্টিমিটার, এটি 16 সেন্টিমিটার, আর দেওয়া আছে তাদের সাধারণ বিন্দু দিয়ে যাওয়া, এই দুটি বাহু অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু, তাদের সাধারণ বিন্দু হবে এটি দিয়ে যাওয়া কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তো এখান থেকে কর্ণ আঁকলে এটি হবে কর্ণ দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে সামান্তরিকটির কালি কত হবে, এরিয়া অফ প্যারালেল, হোয়াট উইল বি দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম। তো সামান্তরিকের কালির সূত্র আমরা জানি, তার কালির সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র দিয়ে বের করব। তো এখানে যে কোনো একটি ভূমি দেওয়া যায়, কিন্তু উচ্চতা বের করতে হবে আমাদের, ঠিক আছে। উচ্চতা আমরা জানি বিপরীত বিন্দু থেকে এই বাহুর উপর যদি লম্ব হয়, বা এই বাহুটি যদি আমরা প্রমাণ করতে পারি এখানে 90 ডিগ্রি বা এখানে 90 ডিগ্রি, তো এগুলো লম্ব উচ্চতা হবে। তো উচ্চতা দেওয়া নেই, আমরা সাপোজ এটি ভূমি ধরে নিলাম, 16টা ভূমি, ঠিক আছে। তো এখন উচ্চতা কীভাবে আমরা দেখি, কর্ণ দেওয়া আছে তো 20, আর সামান্তরিকে যদি এটি 12 হয় তো এটি 12 হবে, অপোজিট সাইডস আর ইকুয়াল, সমান এবং সমান্তরাল, এটা 16 হলে এটা 16। তো এখানে যদি আমরা দেখি, সাপোজ নাম দিয়ে দিই ABCD সুবিধার জন্য, তো আমরা এখন দেখি এই বাহুটিকে উচ্চতা বলা যায় কিনা। আমরা এখন এই ত্রিভুজের দিকে, ত্রিভুজ ABC আমরা খেয়াল করবো একটু। ত্রিভুজ ABC 3টা বাহু আছে, একটা 20, একটা 16, একটা 12। এখানে সমকোণী ত্রিভুজ বানানো যায় কি না, যদি হয়ে যায় আমাদের শর্টকাট হয়ে যাবে। তো যদি খেয়াল রাখি আমরা দেখব ABC ত্রিভুজের AC 20, AB 16 আর BC 12। এখন যদি একটি বাহুর বর্গ আর দুটি বাহুর বর্গের যোগফলের সমান হতে পাইথাগোরাসের সূত্রের মতে আমরা পাই অতিভুজ থাকবে সবচেয়ে লম্বা বাহু, আর বাদবাকি বাহু একে উপরের উপর 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে একটা ভূমি একটা উচ্চতা আমরা বলতে পারবো। তো সাপোজ আমরা 20কে যদি বর্গ করি, 20 স্কোয়ার ইকুয়াল টু 400, 16 বর্গ করলে 6 16 96, 6 16 16 9 25, আর 12 বর্গ আমরা জানি 144। এখন সবচেয়ে বড় কোনটি, 400, আর ছোটো এই দুটি। তো এই দুটি আমরা যোগ করে দেখি, 4 10 95 10 2 3 4 এসে গেছে আমাদের। কি হলো, এই দুটির বর্গ, এই দুটির বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান হলে আমরা জানি পাইথাগোরাসের সূত্র, তখন আমরা বলতে পারি এটি সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, কারণ অতিভুজের বিপরীত বাহু 90 ডিগ্রি হলে এই দুই বাহু একে অন্যের উপর লম্ব, তখন ত্রিভুজের ক্ষেত্রে এটাকে ভূমি বললে এটা উচ্চতা, বা এটা ভূমি বললে এটা উচ্চতা। তো এখন সামান্তরিকের ক্ষেত্রে আমরা এই বাহুটি যখন ভূমি ধরেছি 16, এটাকে উচ্চতা বলতে পারবো, কারণ এখানে 90 ডিগ্রি পেয়ে গেছি আমরা, সো উচ্চতা হবে 12। এখন আমরা সামান্তরিকের কালির সূত্রে বসিয়ে নেই, কালির সূত্রে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 16 আর উচ্চতা, এখন এই বাহুকে উচ্চতা বলা যায় কারণ এখানে 90 হয়েছে, এখানে 90 হইলে এখানে 90 হবে। তো আমরা লিখে নিই 16 ইন্টু উচ্চতা 12, আর সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। 16কে 12 দ্বারা গুণ করি, 2 16, 32 2 হাতে 3, 16কে 16 3 192 cm স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের অপশন এ ইজ কারেক্ট, ঠিক আছে। এরকম বিভিন্ন পদ্ধতিতে আমাদের কোয়েশ্চেন আস্ক করতে পারে, তো মেইন হলো বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। আমরা আরও 2-1টি সলভ করার চেষ্টা করব। নেক্সট আমরা
একটা ডায়াগ্রাম দেওয়া আছে, চিত্রে সিডি এর মান কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিডি। একটা ত্রিভুজ দেখছে, ত্রিভুজ এবিসি। তো সিডি কোনটি? এটি সিডি আমরা দেখি এই চিহ্ন মানে উচ্চতা 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজটিতে এখানে আবার এই চিহ্ন দেওয়া মানে এই কোণ, বড় সেই কোণটা 90 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি। তো বড় ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, ঠিক আছে? যদি দেওয়া থাকে তো এখান থেকে আমরা সিডি কীরকম বের করব? ত্রিভুজের কালের সূত্র দিয়ে। এটা দেখতে এরকম লাগছে না, ভূমি আর উচ্চতা, তো এই সূত্র দিয়ে। আর যদি আমরা এদিকে ভূমি আর এদিকে উচ্চতা ধরি, সাপোজ এটা ভূমি বা এটা উচ্চতা, আর এটা ভূমি বা বেস, এটা হাইট, তো একটা কালি পাবো। আর এই বাহু ভূমি ধরে একটা উচ্চতা ধরলে কালি পাবো। কিন্তু যেদিকে করি বা যে নিয়মেই করি, কালি তো সমান হবে। তো আমরা লিখতে পারি যেমন ত্রিভুজ এবিসি এর ভূমি যদি আমরা বিসি ধরি, ভূমি বিসি আর উচ্চতা এটি, এখানে 90 ডিগ্রি, তো ভূমি উচ্চতা, উচ্চতা এখানে এখানে এসি। তো এই দুটি ভূমি উচ্চতা ধরলে খালি বলা যেতে পারে হাফ ইন্টু ভূমি বিসি, বিসির ভ্যালু 8 ইন্টু উচ্চতার ভ্যালু 6। তো এখান থেকে আমরা একটি ভ্যালু পাবো, ঠিক আছে? এখন এইদিকে ভূমি ধরি আমরা, যদি এবি ভূমি ধরি আর সিডি উচ্চতা, 90 ডিগ্রি এখানে হয়েছে, তো সিডির ভ্যালু তো বের করতে হবে। তো সিডি দিয়ে আরেকটি কালি বের করি। আবার ভূমি যদি এবি হয়, ভূমি এবি কমা উচ্চতা সিডি হলে, ভূমি এবি আর উচ্চতা সিডি হলে আমরা আরেকটি কালি বের করি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তো ত্রিভুজের কালি ফর্মুলা ভূমি। তো এখন ভূমি হবে এবি, এবির ভ্যালু 10 কিন্তু উচ্চতা সিডি, সিডির ভ্যালু তো আমরা জানি না, তো সিডি এজ ইট ইজ রেখে দিই। এখন দেখো দুই নিয়মে আমরা প্রথমবার এটিকে ভূমি ধরে আমরা খালি বের করেছি, এটা উচ্চতা, দ্বিতীয়বার এটিকে ভূমি ধরে এটা উচ্চতা হয়েছে। এখন দেখো উভয় ত্রিভুজের কালি কি সমান হবে? ত্রিভুজের কালি তো সমান হবে, এরিয়া যে নিয়মে করে আমাদের এরিয়া বদলিবে না। তো আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু এইটা। তো এখান থেকে আমাদের আনসার বের হবে। তো এটা প্রথম লিখে নেই, যেহেতু সিডি বের হবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, হাফ ইন্টু 10 ইন্টু সিডি ইকুয়াল টু হাফ ইন্টু 8 ইন্টু 6। সাপোজ হাফ হাফ ক্যান্সেল করে নিই, 10 পুরনে আছে থেকে গেলে ভাগ হবে, সিডি ইকুয়াল টু 8 ইন্টু 6 বাই 10। সো এটা 48 বাই 10। এক দিয়ে শূন্যওয়ালা সংখ্যা মানে ডেসিমিলে নেওয়া যাবে, একবার বামে যাবে উপরেরটি, 48 লিখে একবার বামে। সবগুলো একক কিসে ছিল? সেন্টিমিটারে। তো আমরা কি পেলাম? সিডি ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার, সিডি হাইট। তো সিডির ভ্যালু হবে 4.8 সেন্টিমিটার। আমরা দেখি আরও দুই একটি কোয়েশ্চেন সলভ করা যায় কি। নেক্সট আমরা দেখি দেওয়া আছে দুটি বৃত্তের পরিসীমার অনুপাত, পেরিমিটার অফ টু সার্কেল ইজ ইন দি রেশিও 2:3 অনুপাতে আছে। তাদের কালির অনুপাত কত হবে? রেশিও অফ এরিয়া। তো এখান থেকে পরিসীমার অনুপাত, দুটি বৃত্তের পরিসীমা ভাগ করলে এই অনুপাতে। তো দুটো বৃত্ত যদি একই, সাপোজ এই দুটি বৃত্ত আমরা দিলাম, তো তাদের ব্যাসার্ধ আমরা জানি না, একটা ধরে নেই R1 আর একটি R2। তো পরিসীমার নর্মাল সূত্র ছিল 2πr। তো তাদের পরিসীমার অনুপাত 2:3। আমরা যদি লিখতে পারি প্রথমটির পরিসীমা যদি আমরা লিখি 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ ধরেছি R1, আর দ্বিতীয়টির পরিসীমা হবে 2 ইন্টু পাই ইন্টু R2। R1 R2 ডিফারেন্ট দুইটার জন্য, তো তাদের অনুপাত 2:3। আমরা লিখতে পারি 2πr1 বাই 2πr2 ইকুয়াল টু 2:3 মানে 2/3, ঠিক আছে? এটা অনুপাত। তো এখন 2π ক্যান্সেল হবে, R1 বাই R2 কত হলো? R1 বাই R2 2/3 বা
দুটি ব্যাসার্ধের R1:R2 = 2:3 বলা যায়। আমরা জানি রেশিওকে ভগ্নাংশে এরূপ প্রকাশ করা যায়, আগেরটি উপরে পরেরটি নিচে থাকে। এখন তাদের কালির অনুপাত, তো কালি যদি আমরা বের করি, কালির সূত্র কি? πr²। কালির সূত্র πr², আমরা আগে করেছি। তখন তাদের অনুপাত প্রথমটি বাই দ্বিতীয়টি দেখব, আমরা এটা পেয়েছি। তো কালির অনুপাত π×r², আর এর জায়গায় প্রথমটির ক্ষেত্রে R1², আর দ্বিতীয়টির R2²। নাম দিলাম, একটি ব্যাসার্ধের নাম R1 আর একটি ব্যাসার্ধ R2, আর বর্গ তো থাকে R², যেটি এরকম দিয়ে দিই, ঠিক আছে। πr1²/πr2² কত হবে? এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, পাই ক্যান্সেল হবে, তো উপরে রইল R1² আর নিচে R2²। আমরা একসঙ্গে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি R1/R2²। আর এখানে পেয়েছি R1/R2 ভ্যালু 2/3। তো এই বক্সের জায়গায় এখানে R1/R2 না লিখে 2/3 লিখতে পারি। তো আমরা লিখি 2/3²। তো ভগ্নাংশের উপর স্কোয়ার মানে ব্র্যাকেট তুললে উভয়টির উপর বর্গ হবে। 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9। 4/9 কে লেখা যায় 4:9। আমাদের কারেক্ট আনসার 1:2, 2:3, 3:4, 4:9। ঠিক আছে, নেক্সট আমরা দেখি। তো নেক্সট আরেকটা কোয়েশ্চেন খুবই মজার। একটি রম্বাসের কালি, এরিয়া অফ রম্বাস দেওয়া আছে 225 বর্গ সেন্টিমিটার বা 225 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এর একটা কর্ণ অন্যটির দ্বিগুণ, মানে টুয়াইস। দুটা কর্ণ থাকে, তার একটি ডাবল আরেকটি। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, দ্য লেংথ অফ 2 ডায়াগোনালস। তো রম্বাস, সাপোজ আমরা রম্বাস তো জানি, পেয়েছি 4টি বাহু সমান থাকে। তো আমরা যদি লিখে নেই, সাপোজ এটি রম্বাস, এটি আমরা রম্বাস দিলাম, আর তার এরিয়া দেওয়া আছে 225 বর্গ সেন্টিমিটার। কালি কর্ণদ্বয় আমরা এঁকে নেই, সাপোজ এই দুটি। তো একটি অন্যটির দ্বিগুণ, আর একটি লিখলাম। তো এই বাহুটি ছোট, সাপোজ এটা আমরা ধরলাম ডি, বা এরকম লিখে নিই, এটা হলো ডি। তো দ্বিগুণ আর একটি ডাবল, তার মানে এটি কি হবে? 2D হবে, এটি হবে 2D। তো এখন রম্বাসের কালির সূত্র কি? রম্বাসের কালি দেওয়া আছে 225 বর্গ সেন্টিমিটার। আমরা এককটা পরে লিখব। এখন রম্বাসের কালির সূত্র ছিল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। আমরা আগে পেয়েছি রম্বাসের কালির সূত্র হাফ ইন্টু D1 ইন্টু D2, ঠিক আছে। তো এখানে আমার কর্ণ দুটি হলো একটি ডি আর একটি 2D। তো D1 D2 জায়গায় D1 D2, আমরা D ইন্টু 2D দিয়ে দেবো। D ইন্টু 2D ইন্টু 225, 2 ক্যান্সেল, 1 ইন্টু D ইন্টু D মানে D² = 225। এখন স্কোয়ার উঠাতে হলে এটাকে বর্গে প্রকাশ করা যায় কিনা আমরা দেখব। 225 হলো 15 এর বর্গ। তো 225 জায়গায় আমরা লিখতে পারি 15²। তো D² = 15², স্কোয়ারে ক্যান্সেল হলে D হবে 15। অতএব আমরা D পেলাম 15। সো একটি কর্ণ D 15 হলে একটি হবে 2D মানে 2 ইন্টু 15 30। সো কর্ণ দুটি পেলাম, একটি 15 cm আর একটি 30 cm। আমাদের কারেক্ট আনসার অপশন বি। আমরা আরও দুইটি কোয়েশ্চন করে শেষ করে নেব, অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলা আমি অনেক বিভিন্ন ডিফারেন্ট টাইপসের কোয়েশ্চন দিচ্ছি, এক একটা এক এক রকমের। তো আশা করি এইসব সলভ করলে আপনারা কমন পেয়ে যাবেন। আর বিভিন্ন ধরনের কোয়েশ্চন, যেমন একটি কোয়েশ্চনকে কী রূপে করা যেতে পারে সেটা খেয়াল রাখবেন। আর ফার্স্ট অফ অল জিওমেট্রির কোয়েশ্চন সলভ করার সময় কোয়েশ্চন 2-1 পরে ভালোটিকে বুঝে ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবেন। তো নেক্সট কোয়েশ্চন দেওয়া আছে, একটি হলের বা একটি রুমের বা কক্ষের, সাপোজ অডিটোরিয়াম, তার দৈর্ঘ্য প্রস্থের 4/3 গুণ, মানে প্রস্থ যা হবে
তার 4/3 হলো দৈর্ঘ্য বা লেংথ, এবং কক্ষটির কালি এরিয়া অফ দ্য রুম ইজ হল ইজ 300 বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে হলটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত হবে? হোয়াট উইল বি দ্য ডিফারেন্স অফ লেংথ অ্যান্ড ব্রেথ? লেংথ অ্যান্ড ব্রেথ মানে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত হবে? তো আমরা কোয়েশ্চনটিকে ডায়াগ্রামে প্রকাশ করি। সাপোজ এটি হল, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের 4/3 গুণ। তো আমরা প্রস্থ ছোটটি ধরে নেই এক্স। তো প্রস্থ যদি এক্স হয় তো দৈর্ঘ্য প্রস্থের 4/3 গুণ, মানে 4/3 দিয়ে ইন্টু দিলে দৈর্ঘ্য হবে। তো দৈর্ঘ্য হবে প্রস্থের 4/3 গুণ, ঠিক আছে। কালি দেওয়া আছে 300 বর্গমিটার, মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ 300 বর্গমিটার। তো এখান থেকে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশন লিখে নেই। অ্যাকর্ডিং টু কোয়েশন কি লিখব? এই দুটি গুণ করব কালি সূত্র দিয়ে। প্রস্থ ইন্টু দৈর্ঘ্য বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কালি দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কালি বের হয় আয়তের ক্ষেত্রে। আর দেওয়া আছে 300। সো সেটা সলভ করি আমরা। এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার হবে। আর 4/3কে আমরা ডাইরেক্ট রাইট সাইডে নিয়ে নিই, ভগ্নাংশ উল্টে যাবে বা ভাগ পূরণে হবে আর উপরেরটি ভাগ হবে। তো সিম্পল সিস্টেম। ফ্র্যাকশন সাইড চেঞ্জ করতে হলে যদি পূরণে থাকে তো উল্টে যাবে। তো এখন আমরা দেখি কি হলো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4/3 গুণ, ঠিক আছে। তো এখন আমরা 4 দিয়ে 300কে ভাগ করি। 4 দিয়ে 4 7 28, 2 রইল অবশিষ্ট 20, 4 5 20। তো 75 ইন্টু 3। তো কি হলো? 3 5 15, 3 7 21 আর 22। এক্স স্কোয়ার ইকুয়াল টু 225। তো এখন তাকে বর্গে প্রকাশ করা যায়, আমরা জানি 225কে লেখা যায় 15 বর্গ, 15 স্কোয়ার। স্কোয়ারে স্কোয়ারে ক্যান্সেল হলে এক্সের ভ্যালু হবে 15। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 15, মানে প্রস্থ হলো 15। তো দৈর্ঘ্য কত হবে? 4/3 ইন্টু এক্স। এক্সের জায়গায় 15 বসিয়ে নিই আমরা। 3 5 15, 4 5 20। তো দৈর্ঘ্য পেলাম 20, এটা হবে 20, আর প্রস্থ পেলাম 15। তো 20 আর 15-র ডিফারেন্স বা পার্থক্য কত হবে? 3 5 7 9। 20 থেকে 15 গেলে 5। তো আমাদের কারেক্ট আনসার হবে 5 মিটার, ঠিক আছে। তো আমরা আজকে আর বেশি লম্বা করছি না, ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। এটি আজকের জন্য হোমওয়ার্ক থাকলো। আমি আগে একটি দিয়েছি, এরকম কোয়েশ্চেন আমরা প্রথমবার সলভ করেছি আজকের ক্লাসের প্রথম দিকে। একটি ট্রাকের চাকার ব্যাস, ডায়ামিটার অফ হুইল অফ এ ট্রাক, চাকা থাকে যে ব্যাস, ডায়ামিটার দেওয়া আছে 112 সেন্টিমিটার, 112 সেন্টিমিটার হলে 4.4 কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? নাম্বার অফ রিভলিউশন, ঠিক আছে, বা রোটেশন, কতবার ঘুরবে? 4.4 কিলোমিটার পথ সে অতিক্রম করতে 4.4 কিলোমিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? 1000 বার, বি 1250 বার, 2500 বার, 4928 বার। এরকম সিমিলার অঙ্ক আমরা করেছি। তো সেটা আজকের হোমওয়ার্ক থাকলো। তো আমরা আজকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন করেছি, আর নেক্সট ডেতে আমাদের দেখা হবে। আমরা নেক্সট টপিকগুলো করার চেষ্টা করবো, সঙ্গে এমসিকিউ থাকবে। প্রত্যেকটা টপিক আমরা বুঝবো, তারপরে এমসিকিউ করব। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, সাবস্ক্রাইব করে আপনারা প্লে লিস্টে বা ভিডিওতে পেয়ে যাবেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা অনেক কিছু জানতে পেরেছেন। তো এরকম কোয়েশন আসতে পারে কম্পিটিটিভ এক্সামে, আরও সলভ করার চেষ্টা করবেন, আমিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমরা আর বেশি লম্বা করছি না, আজকের জন্য এখানেই থাকলো। থ্যাংক ইউ।